আস্তে আস্তে আস্তে, চুপ চুপ চুপ, বসি বসি বসি, দেখো দেখো দেখো, বসো বসো বসো। কোনো কথা না, খালি সাইজ করবি, আস্তে, কার খালি সাইজ, খালি সাইজ। আমলি গামলি, গায়ে লাগছে, গায়ে লাগছে। একটু 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 থামো, তোমরা থামো, থামো। হ্যাঁ হ্যাঁ, স্টেজ থেকে সমাধান হচ্ছে, তোমরা বসো বসো, একটু বসো বসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা একটু 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 সাউন্ড সাউন্ড সাউন্ডটা বন্ধ করো। বলো আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। নিজ নিজ জায়গায় বসে যাই। আমরা ইদানিং একটা বিষয় খুব লক্ষ্য করছি, বাংলাদেশকে অস্থির করবার জন্য একটা গোষ্ঠী, একটা সংগঠন, একটা সন্ত্রাসী সংগঠন নৈরাজ্য সৃষ্টির পায়তারা করতেছে। এখনো আমরা বিপদ মুক্ত নই, কারণ ফেসিবাদ চলে গেলেও ফেসিবাদের বাপ দাদারা এখনো পৃথিবীর নানা দেশে ক্ষমতায় আছে। একটু মনোযোগ সহকারে আমি ছাত্র ভাইদের বলবো, দেখো এটাকে তোমরা একটা সবক বা ক্লাস মনে করতে পারো। আর আসাদের সঙ্গে আমার তাকরার হচ্ছে, কোনো ডানে বায়ে যারা আছো একটু দাঁড়িয়ে থাকো, একটু আওয়াজ ছাড়া দাঁড়িয়ে থাকো। তোমাদের সম্মুখে আমি আমার কিছু ব্যথার কথাই বলবো, আসলে ওয়াজ কিংবা নসিহত নয়, তবে ব্যথার জায়গাটা মানে ক্ষতের জায়গাটা অনেক বড়। 16 বৎসর ধরে এই দেহে, এই মনে, এই আদর্শের উপরে উপর্যুপরি আঘাত হয়েছে। আঘাতে আঘাতে আমার আদর্শ, আমার ঈমান, আমার দেহ, আমার মন এতটা ক্ষতিগ্রস্ত করেছে, 16 ঘন্টা বক্তৃতা করলেও ব্যথা শেষ হবে না। আমি কম সময়ে কথা বলবো, আমার ব্যথার জায়গাগুলো তোমরা বুঝবার চেষ্টা করবে। এই যে ইসকন নামের সন্ত্রাসী সংগঠন হঠাৎ করে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করছে, কারণ কি? কেন তারা হঠাৎ করে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করছে? আমার দৃষ্টিতে আমি দুটা কারণ খুঁজে পেয়েছি। এক, গত 16 বৎসরে সবচাইতে বেশি জুলুম নির্যাতন সহ্য করেছে ওলামায়ে কেরাম। এক যোগ পরে গত পরশুদিন ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আমরা একটি সেমিনার করে, সভা করে স্বাধীনভাবে আল্লামা মুফতি আমিনীর নাম নিতে পেরেছি। এর আগে 12টা বৎসর আল্লামা মুফতি আমিনীর নাম নেওয়াই ছিল অপরাধ। যেমন এখন এটা এই গত কয়েক বছর ধরে চলছে, মাওলানা মামুনুল হক সাহেবের নাম নিলে ফেসবুকে রিচ হয় না, আইডি বাতিল হয়ে যায়, আইডি বাতিল হয়ে যায়, লাইক পেজ পর্যন্ত বাতিল হয়ে যায়। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ, যিনি ফেসিবাদের বিরুদ্ধে সর্বপ্রথম আওয়াজ উঠিয়েছিলেন, ফলে 21টা মাস তাকে গৃহবন্দী রাখা হয়েছিল। গৃহবন্দী অবস্থায় তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। আমাদের চোখের সামনে এগুলো আমরা দেখেছি যে গৃহবন্দী অবস্থায় আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ কতটা কষ্ট সহ্য করেছেন। এমনকি ইন্তেকালের পূর্ব মুহূর্তে আমরা তাকে বিনা বাধায় হাসপাতালে নিতে পারি নাই। একজন আলেম কিছুক্ষণ পরে ইন্তেকাল করবে, তার বাসার সামনে পুলিশ দাঁড়িয়ে আছে, তাকে বের করতে দেওয়া হচ্ছে না। কতটা জুলুম করেছে আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহর উপরে। এরপরে শাহবাগীদের জন্ম হলো, যারা শাহবাগে মাসব্যাপী অবস্থান করলো, তাদেরকে বীরের খেতাব দেওয়া হলো, তাদেরকে সেখানে বিরিয়ানি খাওয়ানো হতো।
কিন্তু যখন শাহবাগে সে ব্লগাররা, সেই কুলাঙ্গাররা আল্লাহর পয়গম্বরকে নিয়ে কটূক্তি করলো, তো নবী প্রেমীরা গিয়ে শাপলা চত্বরে জমায়েত হলো। শাহবাগে মাস ব্যাপী অবস্থান করতে পারলেও নবী প্রেমীরা একটি মাত্র রাত শাপলা চত্বরে অবস্থান করতে পারে নাই। লাইট নিভিয়ে, ক্যামেরা বন্ধ করে, মিডিয়া ব্যান করে, 2.5 লক্ষ বুলেট নিক্ষেপ করে নবী প্রেমিকদের বুক জাজরা করে দেওয়া হয়েছিল। ভারতের ফেরাউন আসবে 21 সালে। বারবার আমাদের বলা হলো রাষ্ট্রীয় প্রোগ্রাম, প্রতিবেশী রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিটি আসবেন, আপনারা স্বাগত জানাতে সমস্যা কি? আমি বললাম, আমরা যখন তার দিকে তাকাই তো দেখি তার হাতে এবং তার দাঁতে গুজরাটের নিরীহ মা বোনদের রক্ত লেগে আছে। এমন একজন কসাইকে আমরা স্বাগত জানাতে পারবো না, যার হাতে শহীদ হয়েছে 400 বছরের পুরনো বাবরি মসজিদ। এমন একজন সাম্প্রদায়িক উগ্র নেতাকে শান্তিকামী জনতা স্বাগত জানাতে পারে না। 2600 আলেম, মাদ্রাসার ছাত্র, টুপি দাড়ি বলা যুবকদের গ্রেফতার করে 2 থেকে 3 বৎসর পর্যন্ত জেলখানায় আবদ্ধ রেখে নির্যাতন করা হয়েছে। আর আমরা 72 জন আলেম, যাদেরকে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের ফাঁসির সেলে 24 ঘন্টা তালাবদ্ধ করে রাখত। আমি ইদানিং প্রায় বলি, জেমরার হাফেজ খায়রুল ইসলাম, যার বুকে পাড়া দিয়ে পুলিশ অফিসার বলেছে, তোর খোদা কোথায়, তোর আল্লাহ কোথায়? আমাদের সঙ্গে রিমান্ডে, কোর্টে, জেলখানায় যে আচরণ করা হয়েছে, এগুলো ভাষায় বর্ণনা করা যাবে না। কারাগারেও একজন আলেমকে বেদম পিটানো হয়েছে, কারাগারের ভেতরেও একজন আলেম নির্যাতনের শিকার হয়েছে। একজন আলেমকে জাতির সামনে ভয়ঙ্কর হিসেবে পেশ করবার জন্য হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট, হাত কড়া, ডান্ডা বেরি পরিয়ে দিনের পর দিন আদালতে টেনে হেঁচড়ে বেরিয়েছে। আমার তো মনে হয় সেটা গতকালের কথা। আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সময় পরিবর্তন করে দিয়েছেন। যেভাবে তারা আলেমদেরকে অপমান অপদস্থ করবার চেষ্টা করেছে, এখন তারা সেভাবেই অপমান অপদস্থ হচ্ছে। বলবেন যে সমান সমান, নো। আমাদের আদালতে তুলেছে, আইনজীবী পর্যন্ত চোখের পানি ফেলেছে। আর তাদেরকে আদালতে তোলা হয় তো জনগণ পচা ডিম নিক্ষেপ করে। আমাদের আদালতে তুলেছে, বাংলাদেশের 4 লক্ষ মসজিদ থেকে দোয়া হয়েছে। আর তাদেরকে আদালতে তোলা হয় তো 4 লক্ষ মসজিদে তাদের গ্রেফতারের কারণে লোকেরা আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। এক নয়, 16 বছর যখন আলেমরা জুলুম সহ্য করেছে, ফেসিবাদীদের দোসর ইসকন এবং উগ্র হিন্দুত্ববাদীরা মুচকি হেসে ফেসিবাদের সহযোগিতা করেছে। আর ফেসিবাদ তাদেরকে দুধ কলা খাইয়ে ঘাড় মোটা বানিয়েছে। আজকে তারা চট্টগ্রামে, ইসলামাবাদ, সে চট্টগ্রামে দাঁড়ায় স্লোগান দেয়, একটা একটা মুসলমান ধরে ধরে জবাই কর। তারা মনে করতেছে আমাদের ঘাড় যথেষ্ট মোটা হয়েছে, এখন আমরা মুসলমানদের ঘাড় ভেঙে দিব। যেমন তাদের দেশের মিডিয়াগুলো প্রতিদিন প্রপাগান্ডা অপপ্রচার চালাচ্ছে আর বলতেছে বাংলাদেশের গলা টিপে দেবে, বাংলাদেশকে গলা টিপে হত্যা করবে।
ফেসিবাদ যাদেরকে 16 বছর দুধ খোলা খাইয়ে পোষেছে, লালন পালন করেছে, ফেসিবাদ বিদায়ের পরে সর্বপ্রথম তারাই মাঠে নেমেছে ফেসিবাদকে ফিরিয়ে আনতে। ফেসিবাদকে ফিরিয়ে এনে তারা আবার আলেম ওলামাদের উপর টর্চার করতে চায়, জুলুম করতে চায়। 2 নম্বর কারণ, গত 16 বছরে বাংলাদেশে ইসলাম আক্রান্ত হয়েছে। তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি, কালচার, এগুলো আমরা সবাই জানি। জঙ্গিবাদের ক্যারেক্টার, বৈশিষ্ট্য, আলামত পত্রিকায় প্রকাশিত হয়েছে। কি? টাকনুর উপরে কাপড় পরলে জঙ্গিবাদ, সালাম দিলে জঙ্গিবাদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ বললে জঙ্গিবাদ। পত্রিকায় ইশতিহার দেওয়া হয়েছে, বিজ্ঞাপন দেওয়া হয়েছে যে এগুলো জঙ্গিবাদের আলামত। আর আমাদের সামনে নানা ইউনিভার্সিটির ছাত্ররা চোখের পানি ছেড়ে দিয়েছে। হুজুর, এতদিন অনেক কটূক্তি শুনেছি, ইয়ারকি শুনেছি, ভয় পাই নাই। সাথীদের ইয়ারকি সত্ত্বেও, তিরস্কার সত্ত্বেও দাড়ি রেখেছি, টাকনুর উপর প্যান্ট পরেছি, সালাম দিয়েছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেছি। এখন তো ভয় কাজ করতেছে, না জানি আমাদেরকে জঙ্গি হিসেবে ধরে গ্রেফতার করে জেলে ভরে দেয় কিনা। হয়েছেও তাই। আমরা কাশিমপুর যেই বিল্ডিংয়ে ছিলাম, এর 2টা বিল্ডিং পরে একটা বিল্ডিং, যেখানে সব সন্ত্রাস বিরোধী একটা আইন আছে বাংলাদেশে। এই আইনে গ্রেফতার যাদেরকে করা হয় সেখানে রাখা হয়। তাদেরকে গ্রেফতার করা হয়েছে নানা অজুহাতে। হাজারিবাগের হেফজোখানার ছাত্র, বয়স কত হবে, 16, তাকেও গ্রেফতার করে সেখানে 24 ঘন্টা আটকে রাখা হতো। কেন? সে নাকি জঙ্গিবাদের সঙ্গে জড়িত। জঙ্গিবাদ কি জিনিস? ফেসবুকে জিহাদের পোস্টে সে লাইক দিয়েছে, জিহাদের পোস্ট সে শেয়ার করেছে। ছেলেরা বলল, আমাদের ভয় হচ্ছে হুজুর, কাল আমাদের জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ বলে আমাদের গ্রেফতার করে কিনা। এমন একটা পরিবেশ তৈরি করেছিল, টুপি দাড়ি নিয়ে সাহস বুকে রেখে চলবে। ঢাকা ইউনিভার্সিটিতে এই সিচুয়েশন ছিল না। গত 16 বছরে ইসলাম কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ইসলামিক কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুন কেন ক্ষতিগ্রস্ত হয়েছে, কিভাবে ফেসিবাদ ক্ষতিগ্রস্ত করেছে, আমরা যদি না বুঝি, আর যে আইন বা যে বিধান, যে নিয়মের মধ্যে তারা এগুলো করেছে, সে নিয়ম, সে বিধান, সে আইন বাতিল করতে না পারি, ফেসিবাদ চলে গেলেও ইসলামপন্থীরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। 11তে সংবিধান সংশোধন করা হয়েছে। দায়িত্ব দিয়েছে এক মালউনকে। 90 ভাগ মুসলমানদের দেশে একজন মালউনকে দায়িত্ব দিয়েছে সংবিধান সংশোধন কমিটির চেয়ারম্যান হিসেবে। এরপরে বন্দুক রেখেছে আদালতের কাঁধে। 3টা বড় ধরনের মারাত্মক ধরনের ভুল এবং কুফরি কাজ করেছে। 32 বছর বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল, এটাকে আউট অফ সংবিধান করে ফেলেছে। তার অনুবাদ নিয়ে এসেছে, সেটা ভুল। 32 বছর বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর আস্থা বিশ্বাসের কথা ছিল মূল নীতিতে, তাও সেটাকে তুলে দিয়েছে, সেটাকে বাদ দিয়ে দিয়েছে। তাদের পছন্দ হয়েছে কি? সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতাবাদ। আবার তারা জাতির সঙ্গে, আল্লাহ মাফ করুন, সকালবেলায় ওরা কোরআন শরীফ পড়ে, এক মুরিদ তার পীরকে বলে, আমি প্রতিদিন 100 বার আয়াতুল কুরসি পড়ি। পীর বলে, আমি 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার পড়তে পারি না, আর তুমি 100 বার পড়ো? কেমনে পড়ো? কেমনে পড়ি মানে? তসবিহ হাতে নিয়া কুরসি 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 কুরসি।
ওরা কোরআন পড়ে সকালে, অর্থাৎ সকালে উঠেই গদি গদি, চেয়ার চেয়ার, কুরসি কুরসি জপে। ঢাকার ছেলে, ঢাকার ওলামা একরাম নিঃসন্দেহে সচেতন। আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, আমাদের বুঝতে হবে ইসলাম প্রতিষ্ঠার পথে বাধা কি, প্রতিবন্ধকতা কি। আমরা যদি বাধা প্রতিবন্ধকতা চিহ্নিত করতে না পারি, তো চলতে চলতে যখন বাধা প্রাপ্ত হব, হতাশ হয়ে ফিরে আসব, কিংবা অনেক মেহনত করব, মেহনত করবার পরে দেখব সফলতা নাই, তখন মেহনত ছেড়ে দিয়ে পিছপা হয়ে যাব। আমি তো বলি বাংলাদেশ সহ নানা মুসলমান রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠায় সবচাইতে বড় বাধা হচ্ছে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা। কতটা কৌশলে বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতা নিয়ে আসার চেষ্টা করা হয়, এখান থেকে খুব বেশি দূরে নয়, গুলশান বনানীতে একটা এভিনিউ আছে যার নাম কামাল আতাতুর্ক এভিনিউ। আমরা ঢাকার মানুষ, যেহেতু ঢাকার বাইরের লোকেরা হয়তো চিনত না, আপনারা অবশ্যই জানেন। আমি গতবার জেল থেকে বের হয়ে যখন চট্টগ্রাম যাই, তো টানেলের পথ ধরতেই দেখি এই সড়কের নামকরণ করা আছে। কার নামে? কামাল আতাতুর্ক এভিনিউ। কে সে কামাল আতাতুর্ক? তুরস্কের এই ব্যক্তির বাংলাদেশে অবদান কোথায় যে তার নামে এই দেশে এভিনিউ, সড়কের নামকরণ করতে হবে? 47-এ তার কোনো ভূমিকা ছিল? 52-তে তার কোনো ভূমিকা ছিল? 71-এ তার কোনো ভূমিকা ছিল? তাহলে তার নামে এদেশে সড়ক কিংবা এভিনিউর নামকরণ কেন করা হবে? কতটা কৌশলী তারা, কতটা কৌশল অবলম্বন করেছে তারা। তারা কামাল আতাতুর্ককে পরিচয় করিয়ে দিয়ে মূলত কামাল আতাতুর্কের মিশন বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়। কামাল আতাতুর্কের মিশন কি? সর্বশেষ খেলাফত ব্যবস্থা বিলুপ্ত হয়েছে তুরস্ক থেকে, ওসমানী খেলাফত। ওসমানী খেলাফত বিলুপ্ত হবার পরে ইসলাম ধ্বংস করবার জন্য কামাল আতাতুর্ক এবং তার বাহিনী, কামাল আতাতুর্ক গংরা ইউরোপ থেকে সেকুলারিজম নিয়ে এসছে। এই সেকুলারিজম যখন প্রতিষ্ঠা করা আরম্ভ করেছে, সেকুলারিজম মানে তো ধর্মহীনতা। তারা এটাই বলে রাষ্ট্রের কেন ধর্ম থাকবে, রাষ্ট্র কি নামাজ পড়বে, রাষ্ট্র কি রোজা থাকবে? আমি বলি, আরে ব্যাককলের দলেরা, তোরা আমাদের কি মনে করস? রাষ্ট্র কি কথা বলবে? তো রাষ্ট্র ভাষার দরকার কি আছে? আবার তোরা রাষ্ট্রীয় সঙ্গীত নির্বাচন করে রেখেছ। রাষ্ট্র মাঝে মধ্যে গুনগুনায় গান গায়, রাষ্ট্র ভাষা আছে, জাতীয় সঙ্গীত আছে, এমনকি জাতীয় পাখিও আছে, এমনকি জাতীয় ফলও আছে। আজ পর্যন্ত কাঁঠালের সঙ্গে অভিমান করে আম এ কথা বলে নাই যে তোরা কাঁঠালকে জাতীয় ফল বলস, আজ থেকে আমি আর বাংলাদেশে জন্মাবো না। অপমান বোধ করে নাই কোনোদিন কাঁঠাল। তোমরা দোয়েলকে জাতীয় পাখি বানিয়েছো, বকের মতো লম্বা গার, লম্বা গলা, ধবধবে সাদা পাখি অভিমান কোনোদিন করে নাই যে বাংলাদেশে আন্ডা বাচ্চা দিব না। তোমরা দোয়েলকে কেন জাতীয় পাখি বানিয়েছো? জাতীয় কোনো হওয়া মানে অন্য কাউকে দেশ ছাড়া করা নয়, এটা একটা মর্যাদা, সম্মান। তাহলে 90% মুসলমানের দেশে ইসলাম রাষ্ট্রীয় সম্মান পাবে, এটাই তো স্বাভাবিক। তোদের মাথায় গোবরের গোডাউন আছে, কেননা তোদের বাপ দাদারা গোবর আর পেশাব খায়। এখানে আমি তো অযৌক্তিক কিছুই দেখি না। তারা দল এবং রাজনীতির কারণে ক্ষমতার লোভে পড়ে দেশের পরিচয়টা বদলে দিতে চেয়েছে। কামাল আতাতুর্ককে কেন বাংলাদেশে আমদানি করা হয়েছে? তার মিশন বাংলাদেশে বাস্তবায়ন করবার জন্য। কামাল আতাতুর্ক ওই কুলাঙ্গার সেকুলারিজম প্রতিষ্ঠা করে দাড়ি নিষিদ্ধ করেছিল, হিজাব নিষিদ্ধ করেছিল, মসজিদকে মিউজিয়াম বানিয়েছিল। আয়া সুফিয়া মসজিদকে এরদোগান এসে আবার মিউজিয়াম হয়ে গিয়েছিল, সেটাকে মসজিদ বানিয়েছে। এমনকি তুরস্কের বর্ণমালা পর্যন্ত পরিবর্তন করে ফেলেছে কামাল আতাতুর্ক। কেন?
তুরস্কের বর্ণমালা আরবির সঙ্গে মিলে যায়, আরবির সঙ্গে সামঞ্জস্য রাখে। বর্ণমালা বাদ করো, বাদ দিয়ে এমন বর্ণমালা অক্ষর বানাও যা মিলে ইংরেজির সঙ্গে। আজকের তুরস্কের বর্ণমালা ইংরেজের সঙ্গে মিলে, আরবির সঙ্গে কোনো মিল নাই। সেম ঘটনা ঘটেছে মালয়েশিয়ার এক প্রদেশে। এমনকি তুরস্কে মাদ্রাসা বন্ধ, মসজিদ বন্ধ, তবে তখনও একদল মুসলমান গর্ত খনন করে গর্তের ভেতরে বাচ্চাদের রেখে কোরআনে কারিম শিক্ষা দিয়েছে। সেটা তুরস্কের ঘটনা। বাংলাদেশের ঘটনা কি? 11তে সংবিধান সংশোধন করেছে, 12 থেকে তারা দ্বিগুণ শক্তিতে মাঠে নেমেছে। কেন? সংবিধানে সেকুলারিজম আছে, সুতরাং আমরা সেকুলারিজম প্রতিষ্ঠিত করব, রাষ্ট্রে ইসলামের কোনো চিহ্ন রাখবো না। এর জন্য কি করা দরকার? সবার আগে আঘাত হানো শিক্ষা ব্যবস্থায়। সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থায় আঘাত হানলো মুসলিম লেখকদের জাগরণী লেখাবাদ, নবীদের জীবনীবাদ, সাহাবাদের জীবনীবাদ। তাদের পছন্দ হয়েছে বিজ্ঞানী ডারউইনের ডারউইনিজম। আমদানি করলো ডারউইনিজম। মানুষ নাকি বানর থেকে সৃষ্টি, বানরের বাচ্চা। আমরা আদম সন্তান, আল্লাহ আমাদের সম্মানিত করেছেন। তোদের যাদের বেলুন ফুটে জন্ম, পার্কের কোনায় চিপায় চাপায় খালি বিলে জন্ম, তোরা তালাশ করে দেখ তোদের জন্মের পেছনে বানরের অবদান আছে না নাই। নিয়ে এসছে ট্রান্সজেন্ডার। ধীরে ধীরে এই শিক্ষা সিলেবাসকে মূর্তি পূজার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। কিশোরগঞ্জের ইসলামী শিক্ষা বইয়ের মলাটে পাওয়া গেছে দুর্গার ছবি। তাদের টার্গেট ছিল 1.25 কোটি শিক্ষার্থী স্কুল কলেজে আছে, আগে তাদেরকে নাস্তিক বানাও, তাহলে আগামী প্রজন্ম নাস্তিক হবে, তারা মূর্তিকে ভালোবাসবে, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসতে পারবে না। আমি বুঝবার জন্য 2 নম্বর উদাহরণটা দিচ্ছিলাম। যখন বাংলাদেশকে মূর্তির দেশে পরিণত করবার চক্রান্ত করেছে ফেসিবাদ, পলাতক হাসিনা সরকার, ইসকন এবং তাদের বাপদাদারা মুচকি হেসে তাকে সহযোগিতা করেছে। আজও আমি দুপুরে ভারতের এক টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দিয়ে এসেছি। তারা আমাকে একটা প্রশ্ন করেছে যে বাংলাদেশের নানা জায়গা ব্যান ইন্ডিয়া, ইন্ডিয়াকে বয়কট করো, বয়কট ইন্ডিয়া, এগুলো কেন হচ্ছে হুজুর আপনি বলবেন কি? আমি বললাম আগে ওদেরকে জিজ্ঞেস করেন কি এমন করেছে, কেন জনগণ তাদেরকে বয়কট করতে চাচ্ছে, তাদের জিজ্ঞেস করেন, তাদের কাছ থেকে উত্তর নিয়ে আসেন। আজ পর্যন্ত কেন? বড় কারণ হলো আমার প্রতিবেশী দেশ। আমরা তো সুসম্পর্ক চাই, কিন্তু তারা বাংলাদেশের জনগণকে কখনোই আপন মনে করতে পারে নাই। বলে হুজুর এটা কিভাবে হচ্ছে? আমি বলি বেশি দিন আগে যাব না, এই তো 6 মাস আগের কথা। ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লার একটা অংশ এক রাতে বন্যার পানিতে তলিয়ে গিয়েছে। ইন্ডিয়া বাঁধ খুলে দিয়েছে, অ্যালার্ম পর্যন্ত দেয় নাই, সতর্ক বার্তা পর্যন্ত শোনায় নাই। তাহলে কোন মানুষ যদি কষ্টে পড়ে, কষ্টে পতিত হয়, নিঃসন্দেহে সে তার বিরুদ্ধে দাঁড়াবে। যেহেতু আমরা সাফার করছি, আমরা কষ্ট করছি, দেশের জনগণ কষ্ট করছে, দাঁড়াবে তো নিঃসন্দেহে। 1 বছর আগে যাই সিলেটে, হঠাৎ করে বাঁধ খুলে দিয়ে পুরো সিলেটকে বন্যায় ভাসিয়ে দিল। তারা বলে যে ফেলানি নিয়ে এইসব ওসব কথা হচ্ছে। আমি বলি কেন কথা হবে না? 53 বছরে আজ পর্যন্ত যত চিৎকার আমরা করেছি, সীমান্তে নিরীহ মানুষের হত্যা বন্ধ হয় নাই। তিস্তা ফারাক্কার সমস্যার আজ পর্যন্ত সমাধান হয় নাই। তারপরেও নাকি ফেসিবাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল তাদের সাথে। আমাদের তাদের সাথে সম্পর্ক স্বামী স্ত্রী। আবার বলে এতটা দিয়েছি, ভারত মনে রাখবে। হ্যাঁ, স্বামী স্ত্রীর সম্পর্ক মনে রেখেছে, এখন তোমাকে তারা আশ্রয় দিয়েছে। বাংলাদেশের মানুষ কেন ক্ষুব্ধ হবে না? বাংলাদেশের মৌলিক সমস্যাগুলোর একটাও তোমরা সমাধান করো নাই।
উল্টো মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে জালেম এবং ফেসিবাদকে তোমরা সহযোগিতা করেছো। বলে যে আপনার বক্তব্য প্রচার করে দেব। আমি বললাম হ্যাঁ, প্রচার করে দাও। আমরা চাই প্রতিবেশী রাষ্ট্রের সাথে মর্যাদাপূর্ণ একটা সম্পর্ক। যদি আমাদেরকে তারা গোলাম মনে করে, দাস মনে করে, 16 কোটি মানুষ লাগবে না, 16 লাখ লাগবে না, 16,000 মানুষ যে কোনো ফেসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সক্ষম। ইতিহাস তারা ভালো জানে, তারা জানে মোহাম্মদ বিন কাসিমের কথা, তারা ভালো জানে মোহাম্মদ বিন কাসিমের ইতিহাস। আমি যে কথা বলছিলাম, 2 নম্বর উদাহরণ আমার, মাশাআল্লাহ বাবা স্লোগান দিও না, ঠিক আছে? 2 নম্বর বিষয় যেটা আমি বলছিলাম, গত 16 বছরে ইসলামী সংস্কৃতি, তাহজিব, তামাদ্দুন, সিলেবাস যখন আক্রান্ত হয়েছে, তো এই ইসকন এবং তাদের লোকেরা, তাদের সদস্যরা মুচকি হেসে ফেসিবাদের গোলামি করেছে, ফেসিবাদের সহযোগিতা করেছে। আচ্ছা, এখানে মুরব্বীরা আছেন, আমাদের বেফাকুল মাদারিসুল আরাবিয়ার মহাসচিব সাহেব আছেন। মুরব্বীরা যা বলবেন আমরা শুনবো ইনশাআল্লাহ, এর ব্যতিক্রম করব না, বয়ান চলবে। তো এই যে আমি 2টা ইস্যুর কথা বললাম, আমার দিকে আপনারা তাকান। প্রথম ইস্যুটা ছিল যে বাংলাদেশে গত 16 বছরে সবচাইতে বেশি জুলুম করা হয়েছিল আলেম উলামাদের উপরে। আর 2 নম্বর বিষয় যেটা, যে এই যে ইসলাম, মুসলমান, ইসলামী কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুন, এগুলো ধ্বংস করবার জন্য ফেসিবাদ যে চক্রান্ত করেছিল, আমরা এখন একটা উদ্যোগ নিয়েছি। সেই উদ্যোগটা কি? আমরা সংবিধান সংশোধন করব, আমরা শিক্ষা পাঠ্যক্রম সংস্কার করব। আমি ছাত্র জনতাকে বলি, যখন এই অন্তর্বর্তীকালীন সরকার আলেমদের সহযোগিতা নিয়ে এই সংস্কার কার্যক্রম শুরু করেছে, ফেসিবাদ ইসকনকে মাঠে নামিয়ে দিয়েছে, তোমরা চিৎকার করতে থাকো, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে, এই চিৎকার যদি তোমরা করতে থাকো, তাহলে সব ধরনের সংস্কার কার্যক্রম এগুলো বাধাগ্রস্ত হবে। হয়েছেও তাই, হয়েছেও তাই। আমরা এখন সংবিধান সংস্কারের প্রস্তাব করতেছি। এখন এই সংবিধান সংস্কার কমিশন ভয় পাচ্ছে যে কোনো একটা কিছু করলেই তারা বলবে কি যে এটা করা হচ্ছে, এই দিয়ে তো কি করা হবে, সংখ্যালঘুদের উপর টর্চার, নির্যাতন করা হবে। তো তারা আর ভয় এই কাজ করতে পারবে না। আমরা পাঠ্যক্রম সংস্কার করব, এখন একদল দাঁড়িয়ে বলবে এইভাবে পাঠ্যক্রম সংস্কার করলে সংখ্যালঘুরা নির্যাতিত হবে। অর্থাৎ সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে এমন একটা ইস্যু, গুজব সামনে এনে তারা মূলত যত সংস্কার কাজ আছে, সংবিধান থেকে শিক্ষা, সবগুলো কাজকে তারা বাধাগ্রস্ত করতে চায়। ছাত্র ভাইদের বলি, উলামা একরাম এখানে আছেন, করজোর নিবেদন আপনাদের কাছে, দেখেন এই বিষয়গুলো আমাদের সামনে থাকা দরকার। এই বিষয়গুলো না থাকলে আমরা সামনে কোনো পদক্ষেপ নিতে পারবো না। অনেক কথা আছে, অনেক ব্যথাও আছে, কিন্তু এই 2টা ইস্যু, সংবিধান এবং আমাদের শিক্ষা পাঠ্যক্রম, শিক্ষা সিলেবাস, এই 2টা আমাদের যথেষ্টভাবে এই 2টা নিয়ে মেহনত করতে হবে। আমি কদিন আগে আরেক মিডিয়া ইন্টারভিউ দিয়েছিলাম, আমাকে প্রশ্ন করে কি আপনারা কথায় কথায় স্কুল কলেজের সিলেবাস নিয়ে কথা বলেন কেন? আমরা তো আপনাদের মাদ্রাসার সিলেবাস নিয়ে কথা বলি না, আমরা তো আপনাদের মাদ্রাসার সিলেবাস নিয়ে কথা বলি না, আপনারা স্কুলের সিলেবাস নিয়ে কথা বলেন। এই অধিকার, এই দায়িত্ব আপনাদের কে দিয়েছে? আমাকে বলা হলো, প্রশ্ন করা হলো, আমি বললাম এই অধিকার আমাদের দেশের জনগণ দিয়েছে। এরপরে তারা বলে কি জনগণ অধিকার দিয়েছে? কোন নির্বাচনে অধিকার দায়িত্ব পেয়েছে? আমি বললাম নির্বাচন, ইলেকশনে নয়, এই দায়িত্ব জনগণ আমাদেরকে সিলেকশনে দিয়েছে। বলে কারা সিলেকশন করেছে আপনাদেরকে? কারা করেছে? কিভাবে করেছে? আমি বললাম তোমাদের ভালো জানবার কথা, কেননা 14 থেকে এই পর্যন্ত
অটো এমপি হওয়া, জনগণের ভোট ছাড়া এমপি হওয়ার অনেক নজির আছে। প্রতিদ্বন্দ্বী যদি না থাকে, একটা প্রার্থী হয়, তো ভোট লাগে না, ভোটের আগে নির্বাচিত হয়ে যায়। আমাদের জনগণ সিলেকশন কেন করেছে? ইসলামের পক্ষে ওলামা একরাম কথা বলবে, ওলামা একরামের আর কোনো বিকল্প, আর কোনো প্রতিদ্বন্দ্বী নাই। এজন্যই জনগণ আলেমদের সিলেকশন করেছে, নির্বাচিত করেছে যে আপনারাই দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে কথা বলবে। বলে কি সবাই, দেশের সবাই মিলে করেছে? বলে হ্যাঁ। কেমনে বুঝলেন সবাই মিলে করেছে?